আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাফি রহমান। এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। সাকিব, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকে শিক্ষার্থীরা যোগ দিয়েছেন কিনা এ বিষয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। মার্ফি, আসলে সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশরা যেমন বেগ পাচ্ছেন, যেহেতু 5 তারিখের একটি পরিবর্তিত পরিস্থিতি, সেখানে অনেক রিক্সা অটোরিকশা যেহেতু ঢাকা শহরে ঢুকে গিয়েছে, সেগুলোকে মূলত নিয়ন্ত্রণের জন্য শিক্ষার্থীরা এখন ট্রাফিক পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন। মূল সড়কে তাদেরকে রাখা হয়নি, তাদেরকে মূল সড়কের পাশের যে সড়কগুলো রয়েছে সেখানে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে। অযান্ত্রিক যে সকল যানবাহন রয়েছে, যে রোডগুলোতে রিক্সা চলাচল নিষেধ, সেগুলোতে তারা আসলে সেখানে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন। যে রাস্তাগুলোতে রিক্সা চলাচল করা যাবে না সেখানে তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় ইউটার্ন করে তারা দিচ্ছেন, আবার কিছু কিছু জায়গায় যেহেতু এই শাহবাগে অনেকগুলো হাসপাতাল রয়েছে, সেখানে অনেক রোগীরা আসেন, সেখানে তারা সেই বিষয়গুলো দেখছেন, আসলে তিনি রোগী কিনা অসুস্থ কিনা সেই বিষয় দেখে অনেককে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। মূলত ট্রাফিক পুলিশকে তারা সহযোগিতার জন্যই কাজ করছে। রাজধানীর এমন বিভিন্ন পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা কাজ করছেন। 300 শিক্ষার্থী এখন পর্যন্ত ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তারা ট্রেনিং নিয়েছেন, এবং আমরা যতটুকু জেনেছি যে 600 শিক্ষার্থী আছেন যারা ট্রাফিকের থেকে পরবর্তীতে আরও 300 শিক্ষার্থী ট্রেনিং নেবেন। ট্রেনিং শেষে তারা ট্রাফিক পুলিশকে সহযোগিতার জন্য কাজ করবেন। এখন মূলত শাহবাগ, ফার্মগেট, বিজয় সরণি, কাকরাইল, এই সকল কিছু কিছু জায়গায় তারা মূলত কাজ করছেন, এবং 2 শিফটে তারা কাজ করেন। এক শিফট সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত 4 ঘন্টা কাজ করেন, এবং পরবর্তী শিফট বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। মূলত সকালের যে সময়টা অফিস এবং স্কুলের সময়, সেই সময় সড়কে যানবাহনের চলাচল বেশি থাকে, বেশি মানুষ চলাচল করে সেই সময়, এবং অফিস শেষের যে সময়টি 4টার পর থেকে অফিস ছুটি শুরু হয়, সেই সময়ও সড়কের চাপ বেশি থাকে। এই 2 ভাগে ভাগ করে তারা 4 ঘন্টা করে তারা মূলত ডিউটি পালন করছেন, এবং তাদেরকে কিন্তু একটি অঙ্কের টাকাও তাদেরকে দেয়া হবে। দৈনিক তারা 500 টাকা করে পাবেন এই সহযোগিতার জন্য। তো সব মিলিয়ে বলা চলে যে শৃঙ্খলা ফেরাতে তারা কাজ করছেন। তারা আশা করছেন মানুষ ট্রাফিক আইন মানবে এবং সড়কে সুন্দর শৃঙ্খলা ফিরে আসবে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। মার্ফি। সাকিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলু পেঁয়াজের পর এবার দাম বৃদ্ধির দৌড়ে এগিয়ে আছে ভোজ্য তেলের দাম। খোলা সয়াবিন ও পাম তেলের দাম 1 মাসের ব্যবধানে লিটারে বেড়েছে 20 থেকে 30 টাকার মতো। সয়াবিন তেলের লিটার এখন 172 টাকা, পাম অয়েল 162। এই দর বৃদ্ধিতে ভোজ্য তেলের বাজারে তৈরি হয়েছে এক অস্বাভাবিক চিত্র, যেখানে বোতলজাত তেলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি। এদিকে তেলের পাশাপাশি প্রতিটি চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 6 টাকা। এই নিয়ে ভোক্তাদের মাঝে এক অস্থিরতা বিরাজ করছে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, একটা অস্বাভাবিক কথা কিন্তু জানতে পারলাম সংবাদের মাধ্যমে, যে খোলা সয়াবিন তেলের থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম কিন্তু কম। এই বিষয়টি নিয়ে একটু বলবেন, এবং বাজারে তেল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন যে পণ্য রয়েছে তার দামের বিষয়ে কি কি তথ্য রয়েছে জানাবেন। জি, আসলে মার্কেট যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার পরিস্থিতির কথা যদি বলে থাকি তাহলে কিন্তু বলবো বাজার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে সবজির বাজার কিন্তু অপরিবর্তিত রয়েছে, এবং অন্যান্য যেই বিষয়গুলো আছে সেগুলি কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে আলু, পেঁয়াজ, ডিম এগুলি কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে, কোনোভাবে কিন্তু কমার কোনো লক্ষণ নেই। আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা, এবং দেশি আলু, ভারতীয় আলু বিক্রি হচ্ছে 160 টাকাতে। পেঁয়াজ বিক্রি হচ্ছে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। এগুলি খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এবং তেলের কথা বলেছেন, আসলে তেল দোকানিরা কোনো সদর উত্তর দিতে পারেনি কেন বোতলজাতের পরিবর্তে খোলা তেলের দাম বৃদ্ধি, এটা কিন্তু কোনো দোকানি বলতে পারেনি। তবে তারা বলছে সরবরাহ কম থাকায় দাম বাড়তি, এটাই শুধু বলেছে তারা। তবে আমরা কথা বলেছিলাম যারা তেলের ডিলার আছে তাদের সাথে, তারা বললো আসলে সরবরাহ পর্যাপ্ত রয়েছে, এরপরও কেন দাম বাড়তি তারা সেটা কিন্তু বলতে পারতেছে না। ডিমের কথা
কথা যদি বলে থাকি, ডিম কিন্তু গত সপ্তাহে ডিম বিক্রি হয়েছিল 170-75 টাকা, এই ডিম বিক্রি হচ্ছে এখন 155 টাকাতে, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে গরুর মাংস বিক্রি হচ্ছে 900 টাকাতে, হাড় ছাড়া গরুর মাংস। এবং সব ধরনের মাছের দাম কিন্তু এই মুহূর্তে কিন্তু খুবই বৃদ্ধি পেয়েছে, এবং ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা থেকে 195 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 540 থেকে 560 টাকার মধ্যে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকার মধ্যে। যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন আসলে সঠিক মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে কিন্তু বাজার পরিস্থিতি এরকম হয়েছে। তবে খোলা তেলের ব্যাপারে দোকানিরা কোনো সদয় উত্তর দিতে পারেনি। মারফি, এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ সংবাদ। সাইফুল মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে দেশের চাল সিন্ডিকেটে অভিযুক্ত ও আলোচিত আব্দুর রশিদকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক। কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি জানান, আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহীর ইনাম মেডিকেল ফিড মিলের মালিক আতিকুর রহমানের করা প্রতারণা মামলায় আদালত আব্দুর রশিদকে পরপর 2 বার গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রশিদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণ খেলাপি সহ সারা দেশে 68টি মামলা রয়েছে। এ কারণেই তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে ছিলেন। শেখ হাসিনা সরকারের আমলে সিন্ডিকেট করে চালের দাম বাড়ানোর অভিযোগ রয়েছে রশিদের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে আহত মোহাম্মদ বাবুলের দিন কাটে চরম অর্থকষ্টে। গত 28 জুলাই রাজধানীর যাত্রাবাড়ির সাইনবোর্ড এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন তিনি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালিয়ে 8 সদস্যের সংসারের ব্যয় বহন করতেন তিনি। আহত হওয়ার পর থেকে আয় বন্ধ। অভাব অনটনে থাকলেও এখন পর্যন্ত কেউ সহায়তায় এগিয়ে আসেনি। ইয়ার বাদলের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। এই এলাকায় সবচেয়ে বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে স্বৈরাচার শেখ হাসিনার পুলিশ। অনেকে গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে গেলেও চিকিৎসা ব্যয় মেটাতে যেন ধুকে ধুকে মরছেন। এদের একজন মোহাম্মদ বাবুল। 28 জুলাই সন্ধ্যার দিকে বাবুলের পা ভেদ করে পুলিশের বুলেট। এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার বর্ণনা দেন গুলিবিদ্ধ বাবুল। আহত অবস্থায় এখন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। মুরগি গায়ে লাগছিল, বুকে লাগছে, ওইটা মারা গেছে। ওই অবস্থা দেখে আমি দৌড় দিয়েছিলাম। দৌড় দেওয়ার পর আমার পায়ে লাগছে। এরপর তো আমার আর কোনো হুঁশ নেই। কারণ কারিগরেরা এরা আমার হাসপাতালে আছে। এরপর নারায়ণগঞ্জ ঢাকা মেডিকেল। সরকার তো কোনো কিছু পাই নেই। এখন যদি পাই তাহলে একটু উপকার। বাবুলের উপার্জনে সংসার চলত। আয় বন্ধ হওয়ায় চরম কষ্টে রয়েছে পরিবারটি। মেলা টাকাই নষ্ট করছি। এখন আমাদের টাকা পয়সা নাই। আমাদের ওষুধ পানি খাইতে কষ্ট হয়। তা আমি নিজে কাজ কাম করে যাই, যেটুকু পারি ডাইল চাইল এ চালাই। ঘর বাড়ি দিতে আমাদের কষ্ট হয়, তাই ওষুধ পানি কিনতে কষ্ট হয়। সেটা যদি আবার কাজকাম করতে পারে, যদি দেয় বাইকে থাকে তাহলে খাবো, আর না হলে আমাদের কষ্ট করে যেতে হবে। ডাক্তার এক্সরে করে বলছে এই অপারেশন করতে হবে। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা করেনি পরিবার। বড় সংসারে একটু সচ্ছলতা ফেরাতে সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তা চায় তারা। আর বাদল, RTV, ঢাকা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে পুলিশের ছোড়া বুলেটে ঝাঁঝরা পুরো শরীর। প্রতিটি মুহূর্ত কাটছে অসহনীয় যন্ত্রণায়। বলছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আরিফের কথা। মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে আছে সে। এদিকে চিকিৎসা খরচ, অন্যদিকে পরিবারের মুখে খাবার তুলে দেয়া, দুয়ে মিলে দিশেহারা পরিবার। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আবুল কাশিমের ছেলে আরিফ। বাবা মারা যাওয়ার পর মা, নানি, স্ত্রী, সন্তান সহ পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে আরিফের উপর। টিউশন আর দিনমজুর করে সবার মুখে খাবার তুলে দিলেও বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে সেই পথ বন্ধ।
রাজধানীর উত্তরায় বোনের বাসায় বেড়াতে গিয়ে ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যায় আরিফ। সেখানে পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হয় পুরো শরীর। আন্দোলনকারীরা উদ্ধার করে হাসপাতালে নিলে ৩ দফা অস্ত্রোপচারে মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরেন তিনি। তবে টাকার অভাবে থমকে গেছে উন্নত চিকিৎসা। একদিকে বুলেটের ক্ষতচিহ্ন, অন্যদিকে সংসারের চিন্তায় দিশেহারা পরিবার। আন্দোলনে ৩ জন পুলিশ আমাদের বাধা দেয়, সাথে সাথে 3টা গাড়ি এসে কোনো কথা নাই গুলি করে। 3 গাড়ি থেকে ভারী অস্ত্র ছিল তাদের কাছে। আমার গুলি লেগে যায় প্রথমেই। খেত বর্গা নিতাম, এগুলা কাজ করে নিজে কাজ করে পড়াশোনাটা চালাইছি। এখন পর্যন্ত আমি সরকারি কোনো সহযোগিতা পাই নাই। গুলি খাইয়া শরীরটা যা হয়ে গেছে। আমার ছেলে অন্ধইরা বহান লাগে, তোলার লাগে, অনেক কষ্টে আছি। সরকারের কাছে আমি একটু দয়া চাই। আরিফের উন্নত চিকিৎসা সহ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ স্বজন ও এলাকাবাসীর। চিকিৎসা করাইছিলাম না, সরকারের কাছে এটা একটু আবেদন জানি তার দেহে। ওর একটা বাচ্চা আছে, বিবাহ করছে, আজকে 40 দিন। একটা চাকরি বাকরি যদি পাইতো সরকারের সহযোগিতায় তাহলে ওর জন্য ভালো হইতো। আহত আরিফের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রশাসনের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টাঙ্গাইল জেলার যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন আমরা সরকারিভাবে তাদের তালিকা করেছি। প্রশাসনের পক্ষ থেকে এই সকল পরিবারকে এবং আহত ব্যক্তিদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আরিফের উন্নত চিকিৎসার পাশাপাশি কাজের ব্যবস্থা করতে সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা পরিবারের। ইমরুল কায়েস, RTV। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজধানীর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলো। বেশিরভাগ কলেজে হয় না নিয়মিত ক্লাস, নেই প্যাথোলজিক্যাল ল্যাব, রিসার্চ সেন্টার। নামে হাসপাতাল হলেও বহির্বিভাগ ছাড়া কোথাও নেই সেবা কার্যক্রম। হোমিওপ্যাথি শিক্ষা কাউন্সিল বলছে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। হোমিওপ্যাথির অনিয়ম নিয়ে রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীর জয়কালী মন্দির সংলগ্ন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের অন্যতম প্রাচীন হোমিওপ্যাথি কলেজ। BHMS ও DHMS এই দুটি কোর্সে প্রায় 2000 ছাত্রছাত্রী পড়াশোনা করছে এখানে। বাংলাদেশের হোমিওপ্যাথিতে শীর্ষস্থানীয় এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার মান নিয়ে ছাত্রছাত্রীদের রয়েছে নানা অভিযোগ। 2002 সাল বা ওর আগে তখন শুনতাম যে পড়াশোনার মান এর থেকে ভালো ছিল। সরাসরি আর কি বই দিয়ে পরীক্ষা হয় বা হলে ছাত্ররা বা যেভাবে নকল সাপ্লাই হয় বা ছাত্ররা নিয়ে যায়। এখানে অনেক কিছুর ঘাটতি আছে, অনেক ইনস্ট্রুমেন্ট নাই। নামে মেডিকেল কলেজ ও হাসপাতাল হলেও বহির্বিভাগে রোগী দেখা ছাড়া নেই হাসপাতালের কোনো কার্যক্রম। হাসপাতালের এই বিছানাগুলো দেখেই বোঝা যাচ্ছে এখানকার দুরবস্থার চিত্র। অধ্যক্ষ ডাক্তার সালেহা খাতুনের বিরুদ্ধে অভিযোগ, দুপুর 12টার পর আর কলেজে থাকেন না তিনি। যখন পরীক্ষা হয় তখন 2 বেলা সারাদিন কলেজে থাকি। ক্লাস তো হয়, MBBS ডাক্তারও আছে, সবই আছে, টেকনোলজিস্টও আছে, সব আছে। রাজধানীর মৌচাকে অবস্থিত হোপেস হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরের বেহাল দশা। একটি ফ্লোরে হার্ডবোর্ড দিয়ে পার্টিশন দিয়ে চলে শিক্ষা কার্যক্রম। খুপড়ি ঘরের মতো এই জায়গাতেই হয় ক্লাস। হোপেস হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ল্যাব এটি। এখান থেকে গবেষণা করে মানুষের জটিল রোগ ব্যাধির চিকিৎসা করবেন চিকিৎসকরা। অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন কলেজের প্রতিষ্ঠাতা ডাক্তার আব্দুর রাজ্জাক। হোমিওপ্যাথি শিক্ষা কাউন্সিল বলছে শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করছে তারা। যেসব কলেজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কাউন্সিল। এই বিষয়টা আমরা অবশ্যই দেখব, আর যদি স্পষ্টভাবে কেউ লিখিত কোনো অভিযোগ দেয় সেটা আমরা এখনো দেখতে পারি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। শীত পড়তে শুরু করেছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। উত্তরের জনপদ দিনাজপুরে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে সকল প্রকার যানবাহন। সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে প্রকৃতিতে নেমেছে শীত। সকালে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। আর কুয়াশা উপেক্ষা করে বের হওয়া নিম্ন আয়ের মানুষ কিছুটা বিপাকে পড়েছেন। চুয়াডাঙ্গায় কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এবার একটু আগে শীতের আমেজ দেখা যাচ্ছে এই জেলায়। ভোর 6টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামেও কমছে তাপমাত্রা। সারা রাত বৃষ্টির মতো শিশির ঝরে পড়ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।
দর্শক, এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, উত্তরাঞ্চলে তো শীত পড়তে শুরু করেছে, তো উত্তরাঞ্চলে প্রকৃতিতে শীতের আমেজ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি যে এখন পর্যন্ত কিন্তু কুয়াশার রেশ কাটেনি কুড়িগ্রামে, যদিও সূর্য কিছুটা উঁকি দিচ্ছে কুয়াশা ভেদ করে। তো আজকে কিন্তু কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। তো কুয়াশা যেটি থাকছে মধ্যরাত থেকে সকাল 9টা 9:30 পর্যন্ত কিন্তু প্রচন্ড ঘন কুয়াশা থাকছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু কুয়াশার রেশ কিন্তু কাটেনি, ফলে কিন্তু এখানকার যে শ্রমজীবী লোক রয়েছে সেই শ্রমজীবী লোকগুলো কিন্তু তারা কিন্তু সময় মতো কাজে যোগ দিতে পারছে না। এখন কিন্তু চলতি মৌসুম চলছে আমনের এবং ধান কাটা মারাই শুরু হয়ে গেছে, ফলে কিন্তু যে কৃষক বা যারা দিনমজুর রয়েছে তারা কিন্তু সকাল 7:30টার মধ্যে কিন্তু কাজে যোগ দিত। এখন কিন্তু কুয়াশা পড়ার কারণে তাদের কিন্তু কাজে যোগ দিতে 9টা বেজে যাচ্ছে, ফলে কিন্তু তাদের আয় কমছে। এছাড়াও কিন্তু পাশাপাশি যে পাথর ভাঙা শ্রমিক রয়েছে স্থলবন্দরে তারাও কিন্তু কাজে যোগ দিতে সময় মতো পারছে না, ফলে কিন্তু এই কুয়াশাটা কিন্তু অনেকটা দুর্ভোগ সৃষ্টি করছে। আর অপরদিকে যে শীত পড়ার যে বিষয়টা সেটা কিন্তু পড়ে গেছে। আবহাওয়া দপ্তর যেটি বলছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে কিন্তু শীত ধরা যায়, ফলে কিন্তু 20-এর নিচে বা 16-17 দিকে কিন্তু তাপমাত্রা থাকছে, ফলে কিন্তু শীতের আমেজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো বরাবরই কিন্তু কুড়িগ্রামের শীত কিন্তু প্রচন্ড আকার ধারণ করে পৌষ মাঘ মাসে। তো আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এবারও কিন্তু শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে 2-3টি, ফলে কিন্তু যদি শীত বেড়ে যায় তাহলে এখানকার মানুষ যেরকম প্রতি বছর যেরকম শীতে কষ্ট করে, তো এবারও কিন্তু সেই রকম শীতে কষ্ট করার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীত নিয়ে সর্বশেষ খবরাখবর। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 5টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় স্থবির হয়ে পড়েছে সেবা কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারা আত্মগোপনে রয়েছেন, ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এসব ইউনিয়নের সাধারণ মানুষকে। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকেই পালাতে থাকে সরকারের এমপি, মন্ত্রীসহ দলীয় নেতা ও জনপ্রতিনিধিরা। জনরোষ থেকে রক্ষা পেতে অনেকে দেশ ত্যাগ করলেও কেউ কেউ গা ঢাকা দেয়। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 5টি ইউনিয়নের চেয়ারম্যান মামলার আসামি হওয়ায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। এতে স্থবির হয়ে পড়ে জন্ম ও মৃত্যু সনদ, নাগরিক ও ওয়ারিশান সনদ সহ বিভিন্ন সেবা কার্যক্রম। ফলে বিপাকে পড়তে হয় এসব ইউনিয়নের হাজারো সেবা প্রার্থীকে। আমার সমস্যা হচ্ছে ভাই, আমার ব্যাংক অ্যাকাউন্ট করতে হইব। আমি 2 দিন ধরে আসতেছি, আসার পরে চেয়ারম্যানের একটা সাইন লাগে আর কি, এটা সত্যায়িত করে দিলে আমি এক ব্যাংক অ্যাকাউন্টটা করতে পারবো। সমস্যাগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, আমরা সবাই চাই যেন আমাদের কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। অনেকদিন ধরে ঘোরাঘুরি করতেছি, কিন্তু ওই চেয়ারম্যানের সিগনেচারটা আর নিতে পারতেছি না। চেয়ারম্যানের সিগনেচার সংক্রান্ত যে বিষয়গুলো এগুলা বন্ধ। সার্বিক পরিস্থিতি জনগণকে যেভাবে সেবা দেওয়ার কথা আমরা তা পারছি না। শুনতেছি যে ওনার বিরুদ্ধে মামলা আছে, মামলা জড়িত কারণে উনি হয়তো আত্মগোপনে আছে। চেয়ারম্যান 10-15 দিন ধরে অফিসে আসে নাই, আছে আত্মগোপনে আছে ওনা। আমাদের এখন বর্তমান যে চেয়ারম্যান আছে উনি মানে 1-2 দিনের ভিতরে দায়িত্ব পালন করবে। 2টি ইউপিতে প্যানেল চেয়ারম্যান ও 1টিতে প্রশাসক নিয়োগ দিয়ে সাময়িক সেবা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আখাউড়া উত্তর এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ইতোমধ্যে আমাদের প্যানেল চেয়ারম্যানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে 2টি ইউনিয়নে, আর মোগরা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তারা দায়িত্বভার গ্রহণ করেছেন এবং কার্যক্রম শুরু করেছেন। 2-1টা দিন গেলে এই জটটা খুলে যাবে এবং নাগরিকরা তাদের যে সেবাটা পেতেন সেটা দৈনন্দিন পর্যায়ে যে সেবাটা সেটা আমরা শুরু করে দিতে পারবো এবং তারাও আর ভোগান্তির শিকার হবে না। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে দ্রুত সেবা কার্যক্রম স্বাভাবিক হবে এমনটাই চাওয়া স্থানীয়দের। রেজওয়ান শরীফ, আরটিভি। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সবশেষ বৈঠকে শনিবার শি এই প্রত্যয় ঘোষণা করেন। বৈঠকে 2 দেশের মধ্যে সাইবার অপরাধ, বাণিজ্য এবং তাইওয়ান ও রাশিয়ার মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক সম্মেলন উপলক্ষে প্রেসিডেন্ট শি ও প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে পেরুর রাজধানী লিমায় অবস্থান করছেন। সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। গেল 7 মাসে বাইডেন ও শির মধ্যে এটি প্রথম বৈঠক।
চীনের উক্সিং শহরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছেন অন্তত ৮ জন, আহত হয়েছেন আরও ১৭ জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় উক্সিন ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজির এক শিক্ষার্থী নিজের শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুরিকাঘাত হামলার ঘটনা ঘটান। পুলিশের বিবৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, হামলাকারী ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ক্ষোভ থেকেই ২১ বছর বয়সী ওই শিক্ষার্থী এলোপাতাড়ি ছুরি হামলা চালিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সে সঙ্গে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের বেইট ফুরি গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের ২ নেতা নিহত হয়েছেন। গেল বৃহস্পতিবার দামেস্কের কুদসায়া এলাকায় এই হামলা চালানো হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগার কুলিস ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ক্যারিবিয়ানদের বিপক্ষে ২২ নভেম্বর থেকে শুরু হবে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পূর্বসূচি অনুযায়ী নিজেদের ঝালিয়ে নিতে একটি ৪ দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের, তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড চাওয়ায় বিসিবির সম্মতিতে সেটা ২ দিনে নামিয়ে আনা হয়। গত সোমবার ক্যারিবিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ। সফরে ২টি টেস্ট ছাড়াও ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলবেন মিরাজ তাসকিনরা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।